দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আমার আজকের একজন বিশেষ অতিথি, উনি মাগুরা মায়ের কৃতি সন্তান। উনি জাতীয় পর্যায়ে রাজনীতি করছেন এবং দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন। তিনি হলেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। জনাব ডাক্তার মিজানুর রহমান নিশ্চয়ই ভালো আছেন। আমরা নতুন বাংলাদেশ এই সময়টা পার করছি। জুলাই আন্দোলনের নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এই আন্দোলনের যে ঐক্য ছিল, সেই ঐক্য কি আমাদের আছে কিনা, এবং সাধারণ মানুষ চেয়েছিল, যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন আন্দোলনের যে ঐক্যমত সৃষ্টি হয়েছিল সেটি ভেঙে গিয়েছে কিনা? ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন সেটা যথার্থ। যে আপনারা জানেন যে গত বছর 2024-এর জুলাই মাসে আমাদের দেশে ছাত্রদের একটা বিরাট আন্দোলন শুরু হয়। বৈষম্য বিরোধী একটি গণতান্ত্রিক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই আমাদের দেশের তরুণেরা রাস্তায় নেমে আসে, এবং সেই সময় আমরা ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল তাদের সমর্থনে আন্দোলনে একসাথে এক পর্যায়ে যুক্ত হই। যখন তৎকালীন শেখ হাসিনার সরকার নির্বিচারে গুলি করে ছাত্রদের, জনতা, শ্রমিক তাদেরকে হত্যা করা শুরু করলো, সেই পর্যায়ে কোনো বিবেকবান মানুষ ঘরে বসে থাকে নাই। আমাদের মা বোনেরা বলেন, শ্রমিক বলেন, সমস্ত মানুষ রাস্তায় নেমে আসে এর প্রতিবাদে। এক পর্যায়ে সরকার উৎখাত হয়, এবং পৃথিবীর খুব কম দেশে একসাথে এই ধরনের একটি সরকার প্রধান এবং তার বিশাল মন্ত্রী পরিষদ, 350 এমপি এবং একই সাথে হাজার হাজার নেতাকর্মী 1 ঘন্টার মধ্যে তারা দেশ থেকে পালিয়ে যায় কিংবা আত্মগোপনে চলে যায়। এমন একটি অবস্থায় মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়, নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আকাঙ্ক্ষা। এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন, অভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, এবং সেই জায়গায় এই ধরনের জনসমর্থিত সরকার বাংলাদেশের ইতিহাসে খুব কম হয়েছে, এবং এটা সব মানুষের আকাঙ্ক্ষিত একটি সরকার। তো এই যে এত রক্ত, এত জীবন এর বিনিময়ে যে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, এই জায়গায় সংস্কারের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে, এটাই হলো মানুষের একটা প্রত্যাশা। কিন্তু সেই জায়গায় যত দিন যাচ্ছে আমাদের যে জাতীয় পর্যায়ে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যটা কিছুটা আমরা দেখছি যে ম্লান হয়ে যাচ্ছে। এর একটি কারণ হলো যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার সেই জাতীয় আকাঙ্ক্ষাটা তারা ধরে রাখতে পারছে না। সেই জায়গাটাই এরকম একটি সংকট তৈরি হচ্ছে। আমি সংক্ষেপে যদি বলি, যে যেমন ধরুন, মানুষ কি চায়? মানুষ চায় দেশের সুশাসন, আইনের শাসন, এটা মানুষ চায়। নিরাপদে সে বাড়িতে ফিরে যাবে। কিন্তু যে কারণে মানুষ আন্দোলন করলো, যদি এই সরকার নতুন আসার পরে যদি আপনি দেখেন সারা দেশে যেভাবে মব হচ্ছে, উচ্ছৃঙ্খল জনতার নামে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় মানুষের উপরে অত্যাচার হচ্ছে, বাড়ি ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, খুন হচ্ছে, নারী এবং শিশু যেভাবে ধর্ষণ হচ্ছে, আইনের শাসন তো দেশে থাকছে না। মানুষ তো একটা পরিবর্তন চেয়েছে, কিন্তু একটি অভ্যুত্থান পরবর্তী এই ধরনের একটি ঐক্যমত্যের সরকারের কাছ থেকে তো অন্তত মানুষ এগুলো চায় নাই, যার কারণেই এই সরকারের দক্ষতার অভাবের কারণেই দেশে এই ধরনের অসন্তোষটা তৈরি হচ্ছে। আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে নির্বাচন। আমরা যারা রাজনীতি করি, আমাদের শেষ জায়গাটা হলো একটি নির্বাচন এবং জনগণের কাছে আমাদের যাওয়া। তো সরকার দায়িত্ব নিয়ে বলেছে যে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে, এই জন্য দেশে একটি সংস্কার করবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু গভীর অন্ধকারের দিকেই যাচ্ছে কিনা। যত দিন যাচ্ছে, যত সময় বাড়ছে, সংশয়, আপনার সন্দেহ, এটা কিন্তু বাড়ছে। এইভাবে যদি চলতে থাকে, আর দেশে যদি এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বললেন, যেখানে সেখানে মব সৃষ্টি হচ্ছে, এরকম যদি আরো বেশি দিন দীর্ঘায়িত হয়, সেই ক্ষেত্রে যদি আবার বাংলাদেশের নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে? গভীর অন্ধকারে? আপনার বক্তব্য? দেখেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ আপনি যদি গণতন্ত্র
মানে প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই নির্বাচন আপনাকে যেতে হবে। আর কোনো দেশেই পৃথিবীতে একটি অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে পারে না। তার প্রমাণ আপনি 1/11-এর পরেও দেখেছেন যে যে সরকার ক্ষমতায় এসেছিল তারা দীর্ঘদিন থাকতে পারে নাই। ফলে আমাদের এই সরকারের প্রতিও আমাদের যে প্রত্যাশা, এবং তারাও বলেছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে। এখন প্রশ্ন হলো যে সংস্কার নিয়ে যে ধূম্রজাল তৈরি হয়েছে, আপনি জানেন যে 5টা কমিশন গঠন করেছিল, এবং আমাদের কাছেও, গণফোরামের কাছেও তারা সেই প্রস্তাবগুলো দিয়েছে। আমরা দলীয়ভাবে সেই প্রস্তাবগুলো বিবেচনা করে মতামতগুলো দিয়েছি। কিন্তু এই যে সংস্কার এর নামে যেগুলো হচ্ছে, এবং এ পর্যন্ত সংবিধানের 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর, এই দুইটা বিষয় ছাড়া আজকের দিন পর্যন্ত কোনো জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি। এর কারণে মানুষের মধ্যে একটা সংশয় দেখা দিচ্ছে যে নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচন কবে হবে। পাশাপাশি আবার নির্বাচন নিয়ে কেউ বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচন হতে দেব না। আবার কেউ বলছে আগে বিচার হতে হবে, সংস্কার হতে হবে। এই যে নানামুখী দলগুলোর যে বক্তব্য, এতে করে জনগণের কাছে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে। এই জায়গায় আমরা গণফোরামের পক্ষ থেকে আমরা যে কথাগুলো বলছি, যে বিগত সরকারের সময় আমাদের নির্বাচন কমিশন সহ পুলিশ বাহিনী, নানা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হয়েছিল। এর ফলে তাদের গণতান্ত্রিক চরিত্রগুলো আর বজায় থাকে না। এই জন্য সরকার এই প্রতিষ্ঠানগুলোকে যেভাবেই হোক সংস্কার করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করা। যত দ্রুত এই পরিবেশটা তৈরি করতে পারবে, দেশের জন্য মঙ্গল হবে। ধন্যবাদ জনাব ডাক্তার মিজানুর রহমান। আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, সিনিয়র রাজনীতিবিদ। সামনে যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার দলের যে ভাবনা, আপনারা কি ভাবছেন? দেখেন, আমরা গণফোরাম একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। 1993 সালে আমাদের দেশের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদদের একজন, জানেন যে বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই গণফোরাম প্রতিষ্ঠা হয়। এবং আমাদের এই গণফোরাম যখন প্রতিষ্ঠা হয়, তখন সন্ত্রাস, দুর্নীতি, কালো টাকা নির্ভর রুগ্ন রাজনীতির বিপরীতে একটি সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই 3 দিন ব্যাপী জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এবং সেই জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আজকের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ডক্টর মোহাম্মদ ইউনূস। সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস গণফোরামের প্রতিষ্ঠা বার্ষিকীতে বলেছিলেন, লিখিত বক্তব্য, আমার স্বপ্নের দল। তো সেখানে আমরা সন্ত্রাস, কালো টাকা নির্ভর একটি রুগ্ন রাজনীতি এবং পেশি শক্তির বিপরীতে একটি গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আমাদের জন্ম বা সৃষ্টি। সেই জন্য আমাদের দল এই দীর্ঘ সময় 31 বছরে 2টি বিতর্কিত নির্বাচন ছাড় ব্যতীত আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি। এবং আপনারা জানেন 2018 সালেও ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট প্রতিষ্ঠিত হয়। সে সময় বিএনপি সহ অনেক রাজনৈতিক দল এই জোটের সাথে যুক্ত ছিল। যদিও 18 নির্বাচনে আপনারা জানেন যে দিনের ভোট রাতে করে নেওয়া হয়েছে, এবং শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা বাস্তবায়ন করে নাই। তো সেখানে বিএনপি 6টি আসন পেয়েছিল, গণফোরামও কিন্তু 18 জাতীয় সংসদে 2টি আসন পেয়েছিল। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে গণফোরাম একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমি কতটা আসন পাবো বা আমি সরকারে যেতে পারবো কি পারবো না, এই জন্য নির্বাচনে যাওয়া, এটা গণফোরাম এই রাজনীতিতে বিশ্বাস করে না। গণফোরাম মনে করে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, কিন্তু সেই ক্ষেত্রে নির্বাচন করার জন্য অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশ, সরকারের যে অবস্থান, এটা অবশ্যই স্পষ্ট হওয়া দরকার। তো সেই ক্ষেত্রে গণফোরাম নির্বাচনে যাওয়ার জন্য তার প্রস্তুতি আছে, এবং আমরা মনে করি নির্বাচনের মধ্য দিয়েই দেশের সুশাসন এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমি এখন যে প্রশ্নটি করতে চাই, বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই ক্ষেত্রে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব কিনা? সেই সাথে আমি ছোট্ট একটি প্রশ্ন করতে চাই যে আপনি তো ব্যবসার সাথে জড়িত আছেন, ওষুধ শিল্প নিয়ে কাজ করেন।
ইউনূস সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি কেমন আছে ছোট্ট করে যদি বলতেন। দেখেন, প্রথমত বলি যে আইন শৃঙ্খলার যে কথা বলেন, আপনারা জানেন যে আইন শৃঙ্খলা এই সরকার উন্নতি করতে পারে নাই। আমরা যতবারই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি, আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন সহ ওই প্রতিনিধি দলে আমি নেতৃত্ব দিয়েছি, আমরা বারবার তাকে বলেছি যে আমাদের দেশের আইন শৃঙ্খলা একেবারেই খারাপ অবস্থায় আছে। জনজীবনের যে সংকট, তাদের যে নিরাপত্তা, এটা দিতে পারছে না। আপনি জানেন, একটু আগে আমি যেটা বলেছি যে উচ্ছৃঙ্খল জনতার নামে মব তৈরি করে যেভাবে সমাজে অনাচার তৈরি করা হচ্ছে, ভীতি তৈরি করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের একেবারে সুনির্দিষ্ট প্রস্তাব ছিল যে নির্বাচনের জন্য যে পরিবেশটা করা দরকার, বিশেষ করে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, সেটাই সরকার এখন পর্যন্ত করতে পারে না। আরেকটা কথা আপনাকে বলি, সরকার প্রধান বলেছে যে উনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করবে, কিন্তু আমি মনে করছি যে তার বিপরীতটাও হতে পারে। কারণ নির্বাচন করার জন্য যে সক্ষমতা দরকার নির্বাচন কমিশনের, পুলিশ প্রশাসনের, জেলা প্রশাসনের, সেটা তো ভেঙে পড়েছে। এখন পর্যন্ত সরকার উল্লেখযোগ্য বা জনগণের কাছে আস্থাশীল একটা প্রশাসন তৈরি করতে পারে নাই। অপরদিকে আপনি দ্বিতীয় যে বিষয়টা বললেন, অর্থনৈতিক অবস্থা, এটা কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরে বৈদেশিক যে রেমিটেন্স, এটা আসা শুরু হয়েছে, কিন্তু দেশে বিনিয়োগ একেবারেই তলানিতে নেমে পড়েছে। আপনি যদি দেখেন, ব্যবসায়ীরা কিন্তু তারা বিনিয়োগ করছে না, বৈদেশিক বিনিয়োগ আসছে না, কারণ বিনিয়োগকারীরা চায় একটা স্থিতিশীল সরকার এবং সামনে নির্বাচন, সেখানে কি হবে, এগুলোর উপরে কিন্তু বিনিয়োগটা নির্ভর করে। সেই জন্য অর্থনৈতিক অবস্থাটা আমাদের দেশে খুব ভালো যাচ্ছে না। আর পাশাপাশি যেটা আপনি জানেন যে বিনিয়োগও যে পরিমাণ আসার দরকার মোটেও আসছে না। তারপরে আপনি জানেন যে আমেরিকার ট্রাম্প প্রশাসন আমাদের যে রপ্তানি শিল্পের উপরে 35% যে শুল্ক আরোপ করেছে, এতে আরো নেতিবাচক অবস্থায় আমাদের এখানে চলে যাবে। এই জন্য খুব দ্রুত আমাদের যেটা করা দরকার যে রাজনৈতিক এবং রাষ্ট্রের একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করা, তাহলেই আমরা মোটামুটি ভালোর দিকে যেতে পারবো। পিআর পদ্ধতি এখন সবাই বলছে আর কি, ইসলামী যে দলগুলো আছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন দরকার, তাহলে সবাই সংসদে যেতে পারবে, রাজপথে আর ফালাফালি থাকবে না। আসলে পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা কি যদি ছোট্ট করে বলতেন। দেখেন, আমাদের দেশে আমি গতকাল রাতেও একটা টেলিভিশনে এই কথাগুলো বলেছি, সেটা হচ্ছে যে পিআর পদ্ধতি যেটা পৃথিবীর উন্নত গণতান্ত্রিক চর্চাদের দেশগুলোতে হয়, কিছু দেশগুলোতে এটা প্রচলিত আছে এবং এক একটা দেশে এক একটা ধরন বা পদ্ধতিগত প্রক্রিয়া আছে। কিন্তু আমাদের এই বাংলাদেশে মানে আমরা যদি আমাদের এখানে গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাস যদি আমরা দেখি, তাহলে এই দেশের মানুষ কিন্তু সরাসরি নির্বাচনের সাথে সম্পৃক্ত। যেমন একজন প্রার্থী যিনি হচ্ছেন, দ্বিতীয়ত দলের প্রতীক, এই দুটো মানুষ বিবেচনা করে। মানুষ আমাদের এখানে উৎসব মুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেখানে প্রার্থীর যোগ্যতা, তার আচার আচরণ, তার ব্যবহারিক বিষয়গুলো, পাশাপাশি দলের অবস্থান, এই দুটোকেই তারা বিবেচনা করে। ধরুন, আমি যদি নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে আমি ওই এলাকার মাটি মানুষের সাথে আমার যে সম্পৃক্ততা পিআর পদ্ধতিতে সেটা আসে না। আরেকটা জিনিস হচ্ছে, এই যে আন্দোলন, জুলাই আন্দোলন হলো, সেই আন্দোলনের কিন্তু মূল একটা ছিল যে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা, তৃণমূলের থেকে নেতৃত্ব নিয়ে আসা, একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলা, ফ্যাসিজম বিরোধী। এখন সেই জায়গায় যদি আপনি পিআর পদ্ধতির নির্বাচন করেন, তাহলে সেটা তো আরো একটা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় চলে যাবে। কারণ হচ্ছে পিআর পদ্ধতিতে তারা কোনো প্রার্থীকে ভোট দেবে না, তারা ভোট দেবে দল মার্কাকে বা প্রতীককে। তাহলে পরে এই কত পার্সেন্ট ভোট পাবে সেটার উপরে ভিত্তি করে যখন পিআর পদ্ধতিতে আপনি যাবেন, তখন দলীয় প্রধান সেখানে তার সমর্থিতদের সেখানে মনোনয়ন দিবে। সেই ক্ষেত্রে কি দলে কি নমিনেশন বাণিজ্য না হয়ে দলে কি টাকা আসবে? সেই ক্ষেত্রে মনে করা হয় যে এখানে দলের প্রধান যিনি থাকবেন, তখন তার কর্তৃত্ব, একক কর্তৃত্ব চলে আসে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আদৌ সম্ভব না। সেই জন্য মানুষ যেটা চায় যে আমাদের এখানে প্রার্থীর সঙ্গে প্রতীকের এবং সরাসরি গণসংযোগ হওয়া। পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, আমি যে এলাকায় নির্বাচন করব, সে এলাকার মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই
পদ্ধতির ইলেকশনে তো বাংলাদেশের মানুষ অভ্যস্ত না, দ্বিতীয়ত নির্বাচন কমিশনও সেখানে অভ্যস্ত না। তাহলে হঠাৎ করে একটা প্রক্রিয়া যেটা নিয়ে আসা হলো, আমি আপনাকে বলি নির্বাচন কমিশনের সংস্কার কমিশনের কথাগুলো আমি বলেছি যে আজকে ধরেন ফেব্রুয়ারিতে আপনার নির্বাচন, তাহলে আর 2-3 মাস পরে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এখন যদি আমি পিআর পদ্ধতি নিয়ে মানুষের কাছে যাই, তাহলে তো আমাকে এই সরকার এবং নির্বাচন ব্যবস্থার মধ্যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির জন্য আমি চেষ্টা করছি। কারণ এই পিআর পদ্ধতি চালু করতে হলে আমাদের এখানে জনগণ এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা অনুশীলন দরকার, দীর্ঘমেয়াদী তাদের প্রশিক্ষিত করতে হবে। এছাড়া হঠাৎ করে পিআর পদ্ধতি আমাদের দেশে চালু করা এটা সম্ভব না। ধন্যবাদ। যেহেতু নির্বাচনের প্রসঙ্গ আসলো, আপনি মাগুরা 1 আসন থেকে কয়েকবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন, জাতীয় সংসদ নির্বাচনে। মাগুরাতে পেপার পত্রিকা খুললেই আমরা স্থানীয় যে পত্রিকাগুলো আবার জাতীয় পত্রিকাগুলোতেও আপনার নামটা দেখি, আপনার ছবিটা দেখি। আপনি এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, আর মাগুরার মানুষ কেন আপনাকে ভোট দিবে? দেখেন, আমি 1993 সালে গণফোরামে যোগদান করি এবং সেই সময় আমি মাগুরা জেলা গণফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। তারপরে আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন মাগুরাতে সেই সময় 2 বার তার জীবনে মাগুরাতে গিয়েছেন এবং নোমানি ময়দানে বিশাল আমরা জনসভা করেছি ডক্টর কামাল হোসেনকে নিয়ে। তো মাগুরার রাজনীতির সাথে আমি দীর্ঘদিন ধরে মানে সম্পৃক্ত রয়েছি। মাঝে আমি দলের কোনো বড় পদে ছিলাম না। এরপরে আপনারা জানেন যে আমি এখন গণফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরে সারা বাংলাদেশের সংগঠনকে গুছানো এবং জাতীয় রাজনীতিতে আমার অবদান বা ভূমিকা রাখার একটা সুযোগ তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আমার মূল জায়গাটা তো আমার জন্মস্থান মাগুরা, এবং মাগুরার সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছে সকলের সাথে আমার একটি সুসম্পর্ক আছে, রাজনীতির মাঠে যারা আছে একটি সুসম্পর্ক রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার নিজের জন্মভূমি, নিজের জেলা, সেটাকে জাতীয় পর্যায়ে সেই জেলাকে সামনে নিয়ে আসা, জেলার নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্মকে আমাদের জাতীয়ভাবে তাদেরকে কাজে লাগানো, তাদেরকে নিয়ে ভাবনা, এটা তো অবশ্যই আছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে। সেই হিসাবে অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে আমরা আশাবাদ তৈরি করছি, সেখানে আমার দল যদি আমাকে সেই মনোনয়ন দেয় তাহলে আমি মাগুরায় অবশ্যই নির্বাচন করব এবং মানুষের সাথে সম্পৃক্ততা সেটা আমার আরো গভীর হবে। মাগুরাতে আমরা প্রায়ই দেখি যে নতুন প্রজন্মের ভিতরে রাজনৈতিক অনীহা, সারা বাংলাদেশে একই অবস্থা। তারপরেও এই যে মাদক যে একটা ভয়ঙ্কর করাল গ্রাসের যে থাবা দিয়েছে যুব সমাজকে, সেখানে মাগুরাতেও প্রায় মাদক নিয়ে ধরে পুলিশ এবং অনেক যুবক ছেলে মেয়ে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। রাজনীতিতে ফেরানোর জন্য বা এই তরুণদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? দেখেন, আমি তো মাগুরার মানুষ, আমার জন্মস্থান মাগুরা এবং আমি গ্রামে থেকে গড়ে উঠেছি, মাগুরা সদরে আমার বাড়ি। তো মাগুরাকে একটা সম্প্রীতির জায়গা, কিন্তু মাগুরা আপনি অন্যান্য বহু জেলায় আমি গিয়েছি এবং পৃথিবীর বহু দেশেও আমি ঘুরেছি, কিন্তু মাগুরার মানুষের মধ্যে একটি সম্প্রীতি আছে। আমরা কখনো ওই রাজনৈতিক দলগুলো একটি সুস্থ রাজনৈতিক ধারা না থাকার কারণে আমাদের দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমরা সেটা ভাবি নাই। আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন তাদেরকে এটা ভাবতে হবে যে আমাদের এই জেলায়, যেমন ধরেন একটা কথা বলি, আমাদের জেলায় কিন্তু শিল্প অঞ্চল নাই, হ্যাঁ, এবং এখানে বেকার সমস্যা অনেক বেশি। তো শিল্প অঞ্চল না থাকার কারণে দেখা যাচ্ছে আমাদের বেকার সমস্যা বেশি, ছেলে মেয়েরা লেখাপড়া শিখে তারা কর্মসংস্থান পাচ্ছে না, এই জন্য তাদের মধ্যে অনেকটা হতাশা কাজ করে। এবং আমরা যারা পলিটিক্যাল পার্টি আছি তাদেরকে নিয়ে মোটিভেশন করা, তাদের আগামী বাংলাদেশ গঠন এবং তাদের নতুন জীবন যাপন করা এবং তাদের কর্মজীবনে দক্ষতা অর্জন করা, এই ধরনের কাজটা আমাদের দেশে খুব একটা হচ্ছে না। সেই জন্য সবকিছুর মূলে দরকার একটা সুস্থ রাজনৈতিক ধারার বিকাশ, যেটা এই জুলাই অভ্যুত্থানের পরে শুরু হয়েছে। আপনি যদি আজকে দেখেন তরুণ প্রজন্ম যারা রাজনৈতিক বিমুখ হয়েছিল,
যে তারা কিন্তু আজকে রাজনীতিতে চলে আসছে এবং একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন তাদের মধ্যে চলে আসছে, এবং তারা কিন্তু মুক্তিযুদ্ধ কিংবা আমাদের দেশে এই গণতন্ত্র এগুলো নিয়ে তাদের কোনো ভাবনা ছিল না। কিন্তু এই জুলাই অভ্যুত্থান আমাদের নতুন প্রজন্মকে একটা ধারণা তৈরি করে দিয়েছে যে আমরাই পারি একটা নতুন বাংলাদেশ তৈরি করতে, আমরাই পারি সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে, আমরাই পারি একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে। এই যে আকাঙ্ক্ষাটা দীর্ঘদিন পরে আমাদের দেশের ছাত্র তরুণদের মধ্যে আসছে, এটা আমাদেরকে কাজে লাগাতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের মাগুরার যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে এই দিকে বেশি মনোনিবেশ করতে হবে, এবং সেখানে যাতে কোনো রকম মাদক কিংবা উচ্ছৃঙ্খলতার কোনো সুযোগ আমরা দলের মধ্যে আগে না দিই, তাহলেই এটা সম্ভব। দ্বিতীয়ত, প্রশাসন যখন কঠোর অবস্থানে যাবে, আমরা যদি রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে সেগুলো যদি প্রশাসনকে সহযোগিতা করি, তাহলেই কিন্তু এই মাদক মুক্ত এবং আমাদের এই তরুণ প্রজন্ম তারা খারাপ পথে যাবে না। এই জন্য দরকার একটা সুস্থ সাংস্কৃতিক বিকাশ। ধন্যবাদ। হ্যাঁ, মাগুরাকে নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি, মাগুরাকে আমরা ভালোবাসি, মাগুরাকে ব্র্যান্ডিং করি। এই যে আপনি স্বপ্নের কথা বললেন, নিশ্চয়ই আমার এই অনুষ্ঠান যারা তরুণ প্রজন্ম ছাত্রছাত্রীরা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে, আপনার দল যদি সরকারে অংশগ্রহণ করেন, ক্ষমতায় যদি যান, তাহলে মাগুরার জন্য যেমন শিল্প ইন্ডাস্ট্রি নাই, মাগুরা কিন্তু অত্যন্ত দারিদ্র্যপূর্ণ জেলা, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কোনো কি কি উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা আছে মাগুরাবাসীর উদ্দেশ্যে? দেখেন, একটা প্রতিশ্রুতি তো দেওয়াটা খুব সহজ, কিন্তু ওই বাস্তবায়নটা অনেক মানে আমরা যেটা রাজনীতির কর্মী, আমরা তো পুরো দেশটাকে নিয়ে ভাবি, কারণ শুধু একটা অঞ্চল ভিত্তিক কিন্তু কখনোই মানে উন্নয়ন সম্ভব না। পুরো রাষ্ট্রের একটা পলিসি থাকতে হবে তরুণদের নিয়ে, বেকারদের নিয়ে, এবং ভবিষ্যৎ প্রজন্মের নিয়ে, শিক্ষা নিয়ে। এটা একটা রাষ্ট্রের ভাবনা থাকতে হবে, রাষ্ট্রীয় পলিসির মধ্যে সেটা আনতে হবে। পাশাপাশি আমরা যারা আঞ্চলিকভাবে যারা যে জেলাগুলোতে বসবাস করি, যেটা আমি আগেই বলেছি যে আমাদের মাগুরাটা শিল্প অঞ্চল নাই, বেকার সমস্যা, দারিদ্রতা আমাদের রয়ে গেছে। কৃষি ক্ষেত্রেও আমাদের সম্ভাবনা থাকলেও আধুনিক বিজ্ঞান মানে যে প্রযুক্তিগত যে আমাদের কৃষি, সেটাও সেখানে গড়ে উঠছে না। তো সব মিলে আমরা মনে করি যে মাগুরাকে নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। আমরা যারা রাজনীতির মাঠে আছি, এককভাবে এটা সম্ভব না। আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এতে সম্মিলিত একটি উদ্যোগ বা প্রয়াস দরকার, তাহলে পারে মাগুরাটাকে সাজানো যাবে। এবং নিজের জেলা হিসাবে আমার তো অবশ্যই স্বপ্ন আছে, আমি আমার দেশের ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে আগামীতে একটি দক্ষ মানবিক মানে একটা শক্তি হিসাবে আমরা তৈরি করতে চাই। এটা সবার ঐকান্তিক প্রচেষ্টা, এককভাবে এটা সম্ভব না। ধন্যবাদ মাগুরা টককে। আমরা দেখছি দীর্ঘদিন ধরে আপনি মাগুরাকে সামনে তুলে ধরা, মাগুরার মানুষদেরকে সচেতনতা করার জন্য আপনার এই চ্যানেলটা যে কাজ করছে, সেই জন্য আমি নিজে উৎসাহিত হচ্ছি এবং আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ ডাক্তার মিজানুর রহমান, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাগুরাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আর এই প্রোগ্রামটা সারা বাংলাদেশের মানুষই হয়তো দেখবে এবং দেশের বাইরেও আমাদের মাগুরাবাসী যারা আছে তারা দেখবেন। আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক, তথা আপনার রাজনৈতিক দলের স্বপ্ন বাস্তবায়ন হোক, তথা বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হোক। প্রিয় দর্শক, আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।